বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম। আমরা আজ এক দৈনিক পত্রিকায় দেখছিলাম যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে এবং তাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে আরও ২০০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে এমন তথ্য আমরা দেখেছি। বাংলাদেশ অস্থিতিশীল হলে স্বৈরাচার ফিরে আসবে, এমন বাস্তবতা আছে কি? প্রথমত ২৫০০ কোটি টাকার যে ব্যাপারটা বলা হচ্ছে, ইসলামের পুরো বিবরণ দেওয়া হয়েছে একটা আইটেমে দেখলাম। মক্কা থেকে শুরু করে মক্কা দুবাই হয়ে দিল্লি, এবং দিল্লিতে কোথায় উঠেছেন, কোন কোন হোটেলে ছিলেন মক্কা এবং দুবাইতে, দিল্লিতে কোন হোটেলে অবরোধে উঠেছিলেন, তারপরে কীভাবে শেখ হাসিনার সাথে দেখা করলেন, সব মিলিয়ে একটা বলা হয়েছে যে এই প্রতিবেদনটা যে তারা ২৫০০ কোটি টাকা অলরেডি দিয়েছেন এবং ভবিষ্যতে আরও ২০০০ কোটি টাকা দেওয়ার ওয়াদা করেছেন। হ্যাঁ, ধরেন ২৫০০ কোটি টাকা, এটা তো একবারে এরকম বস্তায় ভরে দেওয়া যায় না, নিশ্চয়ই এটা বিভিন্ন পর্যায়ে। ওখানে আবার দেখলাম যে কারা এই টাকাটা ডিল করবেন, ৩ জন আওয়ামী নেতা। তো এই সব আপনার প্রতিবেদনের সূত্র এবং প্রতিবেদনের যথার্থতা নিয়ে একটা কোশ্চেন থেকেই যায় যে এটা কতটুকু সত্য কতটুকু সত্য নয়। বাট আপনি অন্য আদার হ্যান্ডে যদি দেখেন, টাকা তো লাগবেই। আপনি এই যে টাকা পেলেই একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে এবং সেটার সুযোগে ফ্যাসিবাদের চলে আসবে দেশে, বা শেখ হাসিনা তার সকল লোকজন নিয়ে দেশে চলে আসবেন, এরকম যে একটা ধারণা করা হচ্ছে, এই ধারণাটা কতটুক বাস্তব এটা বিবেচনা করতে হবে। আমার কাছে মনে হয় এটার কোনো তেমন বাস্তবতা নেই যে এরকম টাকা খরচ করলে কেউ এসে কোনো দেশে এটা করতে পারবেন। যদিও আমরা দেখেছি যে এই যে আন্দোলনের সময় কথা উঠেছে যে আমেরিকা $৪৮ মিলিয়ন খরচ করেছিল আপনার ডিপ স্টেট থিওরির আন্ডারে, বা ডিপ স্টেট যে তাদের প্ল্যান সেটার আন্ডারে। তো কনস্পিরেসিতে তো টাকা পয়সা লাগে। রাজনীতি কি ডিপ স্টেটের প্রভাব মুক্ত কিনা? অবশ্যই মুক্ত না, সেই জন্য কনস্পিরেসি তো থাকবে। এবং আপনি যখন কোনো কিছু করতে চাবেন, ইভেন নির্বাচনও তো আমাদের টাকার উপর নির্ভর করে। আমরা যতই নির্বাচনী আইন করি যে এত টাকার বেশি খরচ করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, বাট আমাদের নির্বাচনে আমরা কি দেখি, ৯১ সালে যখন স্বৈরাচার পতনের পর ৯১ সাল থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আমরা প্রথম নির্বাচন, দ্বিতীয় নির্বাচন, তৃতীয় নির্বাচনে দেখলাম যে রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতায় যাওয়ার বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে আপনার বড় বড় বিজনেসম্যান, কালো টাকার মালিক, বেশি শক্তি যাদের কাছে আছে, যাদের অনেক লোক বল আছে, যারা সব কিছু কিনে নিতে পারবেন, এরকম লোককে দেওয়া শুরু করলেন। যে কারণে আপনি দেখবেন যে ২০০৮-এর পার্লামেন্টে এবং তার আগেও পার্লামেন্টে 70%-এর বেশি ব্যবসায়ীরা চলে আসছিলেন। তো ব্যবসায়ীরা কীভাবে আসেন? তারা রাজনীতি করছেন না, কোনো কাজ করছেন না, মিছিল করলেন না, মিটিং করলেন না, কোনো রাজনৈতিক নির্যাতনের শিকার হলেন না, তাহলে তারা টাকা দিয়ে এই নমিনেশনগুলো কিনতেন। সো রাজনীতিতে টাকার ব্যবহার নিয়ে কোনো সন্দেহ নেই, টাকা থাকবে, টাকার ব্যবহার হবে। এবং এই যে এই এত ২,৫০০ কোটি টাকা প্লাস আরও ২,০০০, ৪,৫০০ কোটি টাকা, এটাও ব্যবহার হতে পারে। বাট এই ব্যবহার করার মধ্যে দিয়ে যে দেশে একদম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এবং একটা সরকারের পতন ঘটে আবার যে সরকার চলে গেছে সেই সরকার ফিরে আসবে, এরকমটা খুব সাধারণ সরলীকরণ। এখন যেটা আলোচনার বিষয় হলো যে আপনি ধরেন আওয়ামী লীগ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে বা করার চেষ্টা করবে, এটা যারা বলেন তারা হয়তো তাদের অনেক তথ্য আছে, তারা বলতেই পারেন এবং এটা করার চেষ্টাও করতে পারে। এখানে আওয়ামী লীগকে যখন আপনি সব কিছুর বাইরে রাখবেন, যেমন জামাতকে যখন সব কিছুর বাইরে রাখা হয়েছিল, জামাত কি বসেছিল? জামাত তো ঘুমায়নি, জামাত তাদের মতো করে গোপন রাজনীতি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে এখন সব প্রকাশ পাচ্ছে না। তাদের ভিপি ক্যান্ডিডেটরা একসময় ছাত্রলীগের অনুসারী ছিল এবং তাদের ছাতার তলে যে নানান ধরনের কাজ করেছে, নানান ধরনের অত্যাচার নির্যাতনের সাথেও যুক্ত ছিল। তো এই আওয়ামী লীগকে আপনি বাইরে রাখবেন এবং কতদিন রাখবেন, এটার উপর নির্ভর করবে যে এই অস্থিতিশীল পরিস্থিতিটা বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্রের মধ্যে দিয়ে হবে কিনা। দেশে যদি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি ইনক্লুসিভ হয় এবং আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছেন, যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত, সেটা আওয়ামী লীগের রাজনীতিবিদও হতে পারেন, পুলিশ হতে পারে, প্রশাসন হতে পারে, যে কেউ হতে পারে, মিলিটারি সদস্যদের কেউ কেউ হতে পারে, তাদের আপনি বিচার করেন। যারা অর্থ পাচার করেছেন বিচার করেন, যারা দুর্নীতি করেছেন তাদের বিচার করেন। সুতরাং একটা হলো বিচারিক প্রক্রিয়া এবং এই বিচারিক প্রক্রিয়ায় যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করবেন। কিন্তু আওয়ামী লীগের যে সমর্থন যে 40% বা 45% ছিল, সেটা আপনি সবচেয়ে যারা আওয়ামী লীগকে অপছন্দ করে, যারা মোটামুটি ঘৃণা করে, তারাও এটাকে এখনও 20%-এর বেশি নামাতে পারেনি, 20%-এর নিচে নামাতে পারেনি। তো এই 20% মানে কি? আপনি ভোটারের কথা যদি চিন্তা করেন তাহলে 2.5 কোটি 3 কোটি ভোটার, আপনি যদি জনগণের কথা চিন্তা করেন তাহলে 4 কোটি মানুষ। তো এই যে মানুষগুলো আছে, এগুলোকে আপনি
একেবারে রাজনীতির যে ধারা, মূল ধারার বাইরে রাখবেন, কতদিন রাখবেন, কিভাবে রাখবেন, সেটাকে কি আপনি তাদেরকে রাজনীতি করার সুযোগ বা ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির মোকাবেলা করবেন, নাকি ভোটের মাধ্যমে তাদেরকে পরাস্ত করে তাদের পার্টিটাকে আস্তে আস্তে ছোট করে ফেলবেন, যেভাবে মুসলিম লীগ ছোট হয়ে গেছে খুব মানে একেবারে 8 বছরের মধ্যে শুরু হয়ে গেছিলো, 47 আর 56, তো 7-8 বছর পরেই দেখা গেল যে মুসলিম লীগ ছোট হয়ে আসছে এবং তারপরে ভুল রাজনীতির কারণে ছোট হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি, তাদের যে ভুল ভ্রান্তি আছে, তাদের যে অন্যায় অবিচার আছে, সেগুলোকে জনগণের সামনে নিয়ে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনীতি করতে হবে। রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে। আপনি জোর করে ডিলিট করার চেষ্টা, নির্মূল করার চেষ্টা, বিলীন করে দেওয়ার চেষ্টা, এটা পৃথিবীর কোথাও সফল হয় না। ইভেন ছোট ছোট পার্টির ব্যাপারেও সফল হয় না। ছোট ছোট যে পার্টি থাকে, যারা ধরেন যে পৃথিবীর দেশে দেশে ডানপন্থী কতগুলো উগ্র গোষ্ঠী আছে না, যারা আমেরিকা আছে, শ্বেতাঙ্গ গোষ্ঠী অনেক অনেক জায়গায় আছে, তাদেরকেও পর্যন্ত নিষিদ্ধ করে নির্মূল করা যায় না।